হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব, মডেল কোশ্চেন পেপারস হচ্ছে 11, 1 থেকে 10 অবধি তোমাদের করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ সমাধান তোমরা পাবে আমার এই চ্যানেলে। তাই মাধ্যমিককে টার্গেট করে যারা একদম নাম্বারটাকে একদম 95 থেকে 100 এর মধ্যে রাখতে চাও এবং ভালো একটা জায়গায় পৌঁছাতে চাও, একদম চিন্টু স্যারের সাথে যুক্ত হয়ে যাও, কোনো রকম সমস্যা ছাড়াই। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি এই জায়গায় যুক্ত হয়ে উপকৃত হচ্ছি কি হচ্ছি না। আগের যে ভিডিওগুলো করেছি তোমরা কন্টিনিউ ভাবে দেখবে। যে জায়গায় অসুবিধা হচ্ছে আমার নাম্বার দেওয়া থেকে তোমরা যোগাযোগ করবে, কিন্তু মাধ্যমিকের নাম্বারটা আমাদের একদম বেস্ট রাখতে হবে, ঠিক আছে? তোমরা নিজেরাই সেখানে বুঝবে যে হ্যাঁ স্যার বলছে না, এমনি বলে দিচ্ছে, ভিডিও আসছে না কন্টিনিউ। দেখবে মাধ্যমিকের জন্য একদম বেস্ট। মাধ্যমিকের ম্যাথের যদি কোনো রকম অসুবিধা থাকে একদম আমার সাথে যুক্ত, আশা করছি তোমরা ভালো ফল পাবে। চলো আমরা যেটা শুরু করব আজকে 11 নম্বর, সেখানে পার্ট ওয়ান এর মধ্যে তোমরা যেটা পাবে, আর যেহেতু তোমরা সবেই জানো 1 এর দাগ 2 এর দাগ 3 এর দাগ এবং 4 এর দাগ একদম ডিটেলস আলোচনা চলবে। চলো প্রথমেরটা দেখা যাক। কোন মূলধন 16 বছরে 1 এর দাগের 1 এর দাগ। কোন মূলধন 16 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? তাহলে ধরে নাও যে মনে করি আসল পি টাকা, মনে করি আসল পি টাকা, মনে করি আসল পি টাকা, তাহলে সুদ আসল কত? সুদ আসল আমাদের দ্বিগুণ হয়ে গেছে 2p টাকা। তাহলে এখান থেকে সুদ কত হয়ে গেল? তাহলে সুদ হয়ে গেল আমাদের 2p মাইনাস পি ইকাল টু যেটা হয়ে গেল সেটা হচ্ছে পি টাকা হয়ে গেল। আচ্ছা 16 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে সময় কত? সময় হচ্ছে আমাদের 16 বছর। এইখান থেকে আমাকে বার করতে বলছে সুদের হার। তাহলে সুদের হার সমান আমরা বুঝি 100 ইন্টু সুদ, আয়ের মান পি, বাই যে জায়গাটা বুঝি সেটা হচ্ছে টি, ইন্টু আমাদের যেটা বুঝি সেটা হচ্ছে পি। ভালো করে বুঝো, আমাদের সূত্রটা কি? সূত্রটা কি? আর সমান 100 আই বাই পিটি না? তাহলে 100 ইন্টু সুদের মানও তো আমার পি ছিল, আর পি এর মানও পি আর 16, এটা কেটে দিলাম, 4 4 16, 4 25 100। তাহলে আলটিমেট 25 বাই 4, 4 6 24, 25, 4 2 9 10, 6.25%, এবং 6.25% যেখানে আছে অপশন ডি দেবসিনা হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো আমরা চলে যাই 2 এর অঙ্কটায়। প্রদত্ত কোনটি দ্বিঘাত সমীকরণ নয়? দ্বিঘাত সমীকরণ নয় মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে সাজানো সম্ভব নেই, মানে এক্স স্কোয়ারের টার্ম থাকবে না কোনো, তাহলে সেটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ নয়। দেখো তোমরা এই জায়গাটা না তোমাদের একদম মুখে মুখে যদি বলতে যাই, প্রথমের সমীকরণটার কথা লক্ষ্য করলে বুঝতে পারবে। প্রথমের সমীকরণটা দেখো দ্বিঘাত সমীকরণ, 3x স্কোয়ার আছে, ওকে যদি ডান দিকে নিয়ে চলে যায় তো 6x স্কোয়ার আসবে, তো এক্স স্কোয়ারের টার্ম থাকবে। 2 নম্বর ইকুয়েশনটাকে যদি লক্ষ্য করি, বি এর পোর্শনটাকে ভাঙলে কি আসবে? 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার আসবে, আর এই ডান দিকে আছে 2x স্কোয়ার, তাহলে এই বাম দিকে 4x স্কোয়ার, ডান দিকে 2x স্কোয়ার, 2x স্কোয়ার যদি ওই পাশে আসে তার মানে আলটিমেট যেটা রয়ে যাবে 2x স্কোয়ার থাকবে, মানে x স্কোয়ারের টার্ম থাকবে। চলো সি এরটার ক্ষেত্রে দেখি, আমি এক্স স্কোয়ারটাকে টার্গেট করি। সি এরটা দেখো, তাহলে প্রথমে যদি √3x প্লাস 2 তার হোল স্কোয়ার করি, তার মানে ওখানে একটা পোর্শন প্রথমে কি আসবে? √3x তার হোল স্কোয়ার, মানে আলটিমেট কি আসবে? 3x স্কোয়ার, এবং ডান দিকেও দেখো লক্ষ্য করো 3x স্কোয়ার আছে, তো বাম দিকে 3x স্কোয়ার এবং ডান দিকে 3x স্কোয়ার কেটে যাবে। তখন আমাদের কি হবে? ওই যে সি এর যে অপশনটাই, সেখানে কোনো এক্স স্কোয়ারের টার্ম আমাদের থাকবে না, পাওয়া যাবে না, তার মানে সেখানটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে আমাদের যেটা দ্বিঘাত সমীকরণ হবে না, আমি একদম ডাইরেক্ট লিখে দিলাম সি √3x প্লাস 2 তার হোল স্কোয়ার ইকাল টু 3x স্কোয়ার মাইনাস 7। আমি আশা করি বুঝাতে পারলাম। এই জায়গাটাকে যখন √3x তার হোল স্কোয়ার করবে, স্কোয়ার করবে, তখন 3x স্কোয়ার বেরোবে, এবং এই পাশেও 3x স্কোয়ার আছে, কেটে যাবে, এক্স স্কোয়ার টার্ম পাওয়া যাবে না, তাহলে অপশন আমাদের যেটা হয়ে গেল অপশন সি কাট আপ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো 3 এর দাগটা শুরু করা যাক। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 24 সেমি এবং 10 সেমি হলে রম্বসটির পরিসীমা কত? দেখো একটা রম্বস যদি আমরা ছবিটাকে, রম্বসের কর্ণদ্বয় আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা দেখেছো ছবিটা না একদম সুন্দর আঁকা যাচ্ছে, মানে কিছু কিছু জন দেখবে মানে এত সুন্দর ছবি আঁকে, মানে আমারই বেশ কিছু জন স্টুডেন্ট আছে দারুণ ছবি আঁকে। আমার তো মনে হয় যে ওদের হাতেই জাদু আছে আর আমাদের হাতে কর্ণ, ঠিক আছে? তবে কি বলতো, আমরাও ওদের থেকে কোনো অংশে কম নয়, কিন্তু আমাদেরও ওদের সাথে কিছু সাদৃশ্য আছে আমাদের সাথে। দেখেছো আবার বাজে হয়ে গেল। আমাদের কিরকম সাদৃশ্য আছে বলতো? ওরাও ছবি আঁকে আর আমরাও ছবি আঁকি, কিন্তু গল্পটা হচ্ছে ওরা হচ্ছে দেখে দেখে ছবি আঁকে। মনে করো কোনো একটা ছবি হলো, দেখে দেখে হুবাহু এঁকে দিল, আর আমরা কি করি? আগে ছবি আঁকে দিয়ে মানুষটাকে খোঁজার চেষ্টা করি, বাবার এই কাজ ছবি আঁকা। তফাৎ তো একটু আছে, কিন্তু মোটামুটি আমরাও পারি, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? চলো এবিসিডি যে ব্যাপারগুলো আছে
এবিসিডি যে ব্যাপার আমাদের একটা রম্বসের ছবি এঁকেছি, সেই রম্বসটা হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য 24 সেমি এবং 10 সেমি। তো আমি যদি এই কর্ণটাকে 24 ধরে নিই, সমকোণে সমদ্বিখণ্ডিত করছি মানে 12 এবং এই যে কর্ণটা আমাদের আছে সেটা হচ্ছে 10 মানে 5 এই তো গল্প। তাহলে প্রতিটাকে যদি আমি সমকোণী ত্রিভুজের কথা ভাবি, কারণ আমাদের জানি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এবং 5-12 মধ্যে রিলেশন কার আছে, 5-12 মধ্যে রিলেশন আছে 13। আমি তোমাদেরকে বলেছিলাম যে কিছু জিনিস অন্তত মনে রাখবে, যে 3, 4, 5, 3, 4 দেওয়া থাকলে 5 হবে, তো 5, 12, 13 মনে রাখবে, 6, 8, 10 মনে রাখবে, এইরকম দু একটা রিলেশন তোমরা মনে রাখবে। তাহলে 5 দেখো এমসিকিউর ক্ষেত্রে তো সুবিধা হবে, তোমরা এমসিকিউর ক্ষেত্রে তো সুবিধা হবে। তাহলে 5-12 রইলে অপোজিটটা কত হয়, 13 হয়। তাহলে বাহু যদি 13 হয়, তাহলে পরিসীমা যে জায়গাটা হবে, তাহলে পরিসীমা 4 ইন্টু বাহু, তাহলে নিশ্চয়ই 13 ইন্টু 4, 4, 13 যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 52 সেমি। মোটামুটি আমাদের ছবিটা হয়ে গেছে, আমরাও যে জায়গাটা থেকে বেরাতে পারলাম। তাহলে আমাদের কি হলো, অপশন ডি দেবসেনা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন ডি দেবসেনা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে পরিসীমা হবে। চলো 4 দাগের কোশ্চেনটা আমরা এবার যাই। 4 দাগের কোশ্চেনটা দেখো, তোমাদের ক্ষুদ্রতর মান বৃহত্তর থেকে তো তোমাদের এমসিকিউ হোক বা যে কোনো একটা পোর্শন হোক, সেই রকম জায়গা তো দেওয়ার চান্স খুবই, কারণ প্রত্যেকবারই এই ক্ষুদ্রতম বৃহত্তম থেকে না একটা কোশ্চেন মাস্ট থাকে, সেটা যেমন ভাবে খুশি করে আসতে পারে। চলো সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত? এই ক্ষুদ্রতম মানগুলো কসে সেকে আসতে পারে, টেনে কটে আসতে পারে, সো কোনো রকম সমস্যা নেই। তো এই জায়গাটাকে করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু সাইন থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে এই জায়গাটাকে একটা লক্ষ্য করো না, সাইন থিটা মাইনাস কোসেক থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা থাকলো ইন্টু কোসেক থিটাকে করে দিচ্ছি 1/sin থিটা। তো এই স্কোয়ার পোর্শনটার ক্ষুদ্রতম মান কত? স্কোয়ার পোর্শনটার ক্ষুদ্রতম মান হচ্ছে 0, মানে এ হচ্ছে স্কোয়ার যেহেতু আছে তাই 0 থেকে কম হতে পারে না। স্যার যদি মাইনাস হয় তো বাইরের স্কোয়ার হয়ে গেল, তো সেই তো পজিটিভটা বেরোবে। তাহলে এই পোর্শনটার ভেতরের পোর্শনটার ক্ষুদ্রতম মান হচ্ছে আমাদের 0, তাহলে পুরো রাশিটার আমাদের ক্ষুদ্রতম মান বেরোবে 2। তাহলে অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান যেটা হবে সেটা হচ্ছে হবে 2। এবার অনেকের মনে প্রশ্ন, স্যার আপনি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab করছেন, কিন্তু আপনার একবারও মনে হলো না স্যার যে সাইন থিটা প্লাস কোসেক থিটা তার হোল স্কোয়ার করে মাইনাস 2ab যদি দিতাম? দেখো বাবা, যদি এখানে প্লাস করতে তো এখানে মাইনাস হতো, তখন এই মাইনাস 2টা অসম্ভব হয়ে যেত। কেন বলতো? কারণ দুটো স্কোয়ার টার্মের যোগফল কখনো ঋণাত্মক হতে পারে না, বুঝতে পেরেছো? তাহলে এখানেও দেখো স্কোয়ার টার্ম, এখানেও দেখো স্কোয়ার টার্ম, মাঝে দেখো প্লাস আছে, তাহলে দুটো স্কোয়ার টার্মের যোগফল আমাদের কখনো ঋণাত্মক হতে পারে। তাই অ্যান্সার ক্ষুদ্রতম যে মানটা সেটা -2 কখনোই আসবে না, পজিটিভ বেরোবে। চলো 4 দাগটা হয়ে গেল, এবার যেটা করবো সেটা হচ্ছে 5 দাগটা করবো। চলো কি বলছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। এই বাবা, এত সোজা কোশ্চেনটা কেন দিতে হলো? 2r একক দৈর্ঘ্যের, আচ্ছা আমি একবারে করে দিচ্ছি, যদি ব্যাসার্ধ 2r একক হয় তাহলে আমাদের যে গোলকটা ছিল সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউবের জন্য সূত্র 2r তার হোল কিউব, 2 এর কিউব 8, তাহলে 4/8 32 পাই আর কিউব বাই যেটা হবে সেটা হচ্ছে 3। আর যেটা অপশন আছে সেটা হচ্ছে অপশন এ, অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো 5 দাগটা করে দিলাম, এবার চলে যাবো আমরা 6 দাগটা। 6 দাগটা যেটা বলেছে সেটা হচ্ছে 3y মাইনাস 3x সমান 6। আচ্ছা এটাকে একটু জুত মতো সাজিয়ে দিই, 3 কমন নিয়ে কাটিয়ে দিই, তার মানে y মাইনাস x সমান যেটা বেরোবে 3 দুগুণে 6। এবার কি বলেছে দেখি, x এর সংখ্যাগুরু মান 21 হলে y এর সংখ্যাগুরু মান কত? তো এই সমস্ত ম্যাথের ক্ষেত্রে x এর জায়গায় আমরা যেটা বস করাবো সেটা হচ্ছে 21 বস করাবো। তাহলে x সমান 21 হলে y সমান আমাদের কত হবে? y সমান আমাদের কত হবে? 21 পাশে চলে যাবে, তার মানে 21 প্লাস 2 ইকাল টু যেটা হবে সেটা হচ্ছে 23। আর 23 এই যেখানে আছে সেটা হচ্ছে অপশন বি, বাহুবলী হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই যে ইকুয়েশনটার x এর সংখ্যাগুরু মান 21 হলে y এর সংখ্যাগুরু মান হবে কত? 23। x এর জায়গায় মানটা বসে যাবে। চলো আমাদের হলো 1 দাগটা কমপ্লিট হলো, এবার যেটাতে চলে যাবো আমরা, চলো 2 দাগটায় চলে যাই। 2 দাগের কি দিয়েছে? ড্যাশ পূরক দিয়েছে। চলো 2 দাগটা, চলো আগের যে তোমাদের ভলিউমটা করছিল না, একদম নিখুঁত ভাবে করবে, যে ওই যে চ্যাপ্টারটা বা ওই যে মডেল কোশ্চেন পেপারটা আমরা শেষ করলাম, জানেন না নেক্সট টাইম ওই অঙ্কগুলো পেলে আমরা যেমন না ভুলে যাই, ব্যাস এইটা শুধু মাথায় রেখে চলো, দেখো হয়ে যাবে। চলো কি বলেছে, 6 ইন্টু এ এর মূলধন, 8 ইন্টু বি এর মূলধন, 10 ইন্টু সি এর মূলধন, তারপরে মূলধনের অনুপাত। আচ্ছা এটাকে আমি এরকম করি না, 6 এ করি, 8b করি, এবং আমি যেটা করি সেটাকে 10c করি, ব্যাস এই তো জায়গা। একটা কাজ করি, আমি আরেকটু কমিয়ে দিই, 2 দ্বারা কমিয়ে দিই, তাহলে 2 3 6,
2 4 8, 2 5 10। এটার নিয়ম হচ্ছে এদের যেটা লসাগু সেটা দ্বারা সবাইকে ভাগ করব, এটার যেটা লসাগু সেটা দ্বারা সবাইকে ভাগ করব। তার মানে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে 60 লসাগু হবে। তার মানে 3a বাই হচ্ছে আমাদের 60, 4b বাই হচ্ছে আমাদের 60, 5c বাই হচ্ছে আমাদের 60। সবাইকে আমরা এদের লসাগু দ্বারা ভাগ করবো, তো এদের নিচেই যেটা পড়তে হবে সেটাই তাদের অনুপাত। 3 20 60 মানে a বাই 20, b বাই 4 15 60, আর c বাই 5 12 60। এটাই হয়ে গেল a:b:c সমান হয়ে গেল 20:15:12। না হলে আবার তোমরা কি করবে, এটাকে a আর b ধরে a:b বার করবে, b আর c ধরে b:c বার করবে, তারপর আবার a:b:c। না, অত ঝামেলা করার বাবা দরকার নেই, এরকম বাঁকারে সাজাও, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো, তাহলে আমাদের হলো 20 15 12, আমাদের একের দাগটা হয়ে গেল। চলো এবার চলে যাই পাশে দুয়ের দাগটা। কি আছে, √80 সমান যেটা আছে x√y। এটাকে আমরা একটা কাজ করি, মূলদ এবং অমূলদ সংখ্যা আকারে স্থাপন করি। তাহলে √80টাকে যদি করি, তাহলে √80টাকে ভাঙলে কত হবে, 5 16 80 হচ্ছে না, 5 × 16 না। তো এইখানে এইটার থেকে যদি আমি 5 × 16 করি, আমি করেই দিই একবার, 5 × যদি 16 করি তাহলে x√y। এবার 16 থেকে কত বেরোবে, তাহলে 4√5 = কত হয়ে গেল, x√y। এবার এখানে তোমরা লিখবে মূলদ এবং অমূলদ সংখ্যা, মূলদ ও অমূলদ সংখ্যা তুলনা করে পাই। এবার দেখো মূলদ অমূলদ সংখ্যা তুলনা করলে x সমান 4 হয়ে যাবে, y সমান 5 হয়ে যাবে। আচ্ছা, আমাদের কি চেয়েছে, x প্লাস y এর মান কত, তাহলে অতএব x প্লাস y সমান 4 প্লাস 5 সমান যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 9 হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের দুয়ের দাগ। এবার চলো তিনের দাগটা চলে যায়। তিনের দাগটা আমি এ পাশটাই করে দিচ্ছি। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে ড্যাশ বিন্দু দিয়ে যায়, অবশ্যই সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। কোন বিন্দু দিয়ে যাবে, সমকৌণিক যে বিন্দু, যে অ্যাঙ্গেলটায় 90 ডিগ্রি আছে সমকৌণিক বিন্দু দিয়ে আমাদের যাবে। সমকৌণিক যে যাবে সেটা হচ্ছে সমকৌণিক বিন্দু। তোমাদের যদি বলি এটাকে যদি ব্যাস ধরে ঘোরায় না, তার মানে আলটিমেট এই সমকৌণিক বিন্দু দিয়ে অতি অবশ্যই যাবে। তবেই না আমাদের অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ ম্যাচ করবে, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে আমাদের অতিভুজটাই হয়ে যায় ব্যাস, আর ব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক। প্রত্যেকটা জায়গা নিখুঁত ভাবে করবে। চলো এরপরে যেটা দিয়েছে 4 দাগের কোশ্চেনটা আমরা চলে যাব। 4 দাগের কোশ্চেনটা আমাদের কি বলেছে, সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টির বৃত্তিমান। প্রথম কথা বুঝি যে সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি যেটা হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রিকেই বৃত্তীয় মানে করলে আমরা যেটা করব সেটা হচ্ছে পাইসি। দেখো আমরা তো এটা ক্লাস 9 এর ক্ষেত্রেও পড়েছি যে কোনো একটা সামান্তরিকের সন্নিহিত কোণগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেখানে অঙ্কটা ছিল মনে পড়ছে, এ কোণ a = কোণ b 3:2 হলে সামান্তরিকটার 4টা কোণের মান নির্ণয় করে, সামান্তরিকের ধর্মে ক্লাস 9 এ তোমরা করেছিলে। তাহলে আলটিমেট যেটা আসছে সেটা হচ্ছে কত, সন্নিহিত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি, সেই সাপেক্ষে 180 ডিগ্রি সমান আমাদের যেটা আসছে সেটা হচ্ছে পাইসি। চলো এবার এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে 5এরটা করব। 4এরটা হয়ে গেল, 3এরটা হয়ে গেল। এবার যেটা করবো সেটা হচ্ছে 5এরটা। চলো 5এরটা দেখা যাক কি আছে। 5এরটা বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের √3 গুণ। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা একটা জায়গা বুঝো, ভূমির যেটা আছে উচ্চতাটা, ভূমির যে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে উচ্চতাটা কি বলছে, ভূমির ব্যাসার্ধের √3 গুণ। তার মানে এই যেটা বেরাবে সেটা হচ্ছে √3x। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এটা এ দিচ্ছি, এটা ও দিচ্ছি, এটা বি দিচ্ছি। এবার বুঝো, আমার পুরো শীর্ষকোণটা দেখেছে, তাহলে আমি আলটিমেট যেটা করি তাহলে অর্ধ শীর্ষকোণটাকে আমি থিটা ধরি। তাহলে অর্ধ শীর্ষকোণটাকে যদি আমি থিটা ধরি, তাহলে তার সাপেক্ষে যদি আমি ট্যান থিটা, দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু 90, তার সাপেক্ষে যদি ট্যান থিটা করি, ট্যান থিটা মানে আলটিমেট কত, যেহেতু এখানে অ্যাঙ্গেল করি তো এটা ভূমি এটা লম্ব, তাহলে লম্বর জন্য আমাদের ট্যান থিটা সমান আসবে লম্ব ওবি, আর ভূমি হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে এও, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা সমান আমার যেটা বেরাচ্ছে, ওবিটাকে যদি আমি আর সরি এখানে এক্স করেছি, এটাকে যদি আর ধরি √3r, তাহলে ওবিটাকে যদি আমি আর ধরি তাহলে এ ওটা যেটা আসছে সেটা হচ্ছে √3r, আর এ ক্যান্সেল। তাহলে ট্যান থিটা সমান 1/√3, যার মান সেটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটার মান কত বেরোচ্ছে, 30 ডিগ্রি। কিন্তু এই যে থিটাটা ধরেছিলাম সেটা হচ্ছে অর্ধ শীর্ষকোণ, তাহলে শীর্ষকোণ তাহলে কত হবে, তার সাথে দ্বিগুণ হবে। তাহলে শীর্ষকোণ যেটা হবে সেটা হচ্ছে 2 × 30, যেটা হবে সেটা হচ্ছে 60 ডিগ্রি হবে। শীর্ষকোণ যেটা হবে সেটা হচ্ছে 60 ডিগ্রি, অর্ধ শীর্ষকোণ যেটা হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। চলো
এবার আমরা যাব 6 এর কোশ্চেনটাই। 6 এর কোশ্চেনটা কি বলেছে, যদি x1 x2 x3 এদের xn n সংখ্যক সংখ্যার গড় x বার হয়, তাহলে কে যদি হয় তাহলে কি হবে। দেখো বাবা, একটা জায়গা তোমাদেরকে বলে দিই, যদি আমাদের x1 x2 এরকম করে আমাদের ডট ডট প্লাস xn এদের গড় মান নিশ্চয়ই বাই n সমান আমাদের যেটা আসছে সেটা হচ্ছে x বার, এই পোর্শনটাকে দেওয়া আছে। এবার আমাকে যেটা বলেছে যে প্রত্যেকটার থেকে কে গুণ আছে, তার মানে কে x1 প্লাস কে x2 এদের গড় কত, কে x2 প্লাস ডট 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 প্লাস কে xn, এটাও তো আমাদের n দ্বারা ভাগ হবে, তো এটার ভ্যালু কত হবে। তো এই জায়গাটাকে যদি বলি এখান থেকে কে কমন নিয়ে নাও না, কে কমন নিয়ে নাও না, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n, এটা ছিল। আর এটার ভ্যালুই তো আমাদের x বার ছিল, তার মানে আলটিমেট যেটা বেরোবে সেটা হচ্ছে কত হবে, কে x বার হবে। আমরা এটা মনে রাখবো, যোগ করি বিয়োগ করি যা করি গড়টার সাথেও আমাদের সেইভাবেই প্রভাব পড়বে, যা করব সংখ্যাগুলোর সাথে গড়ও আমাদের সেম প্রভাব পড়বে। এখানে যদি মনে করো আমরা এ যোগ করতাম তাহলে ওখানেও আমাদের এ যোগ হয়ে যেত, তাহলে এরকম ভাবে যাবে। তাহলে আলটিমেট এখানে যখন কে গুণ আছে তাহলে আমাদের ড্যাশ পূরণটাই যেটা হবে সেটা হচ্ছে কে এক্স বার। চলো 2 অধ্যায় কমপ্লিট করে দিলাম, এবার যেটাতে যাবো সেটা হচ্ছে 3 অধ্যায়। চলো চলো এরপর আমরা করব 3 অধ্যায়ের এক সত্য মিথ্যাগুলো যাব। কি বলেছে, বার্ষিক 10% আর সরল সুদে 100 টাকার 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। প্রথম কথা এটা আমরা মিথ্যা বলবো, কেন, কারণ বার্ষিক যদি হয় তখন আমাদের 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ আমাদের সমান হয়। তাহলে এখানে যেহেতু দিয়েছে সুদের হারের মানে সুদের পার্থক্য 1 টাকা, এটা প্রথমেই মিথ্যা করে দিল, কোনো রকম কথা কষার দরকার নাই, দেখার দরকার নাই, একদম পুরো পড়বে মিথ্যা। চলো বুঝতে পারলে কি হলো, কোন মূলধন 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়। এবার কি বলেছে, 6 9 12 এর চতুর্থ সমানুপাতিক। 2 এর দাগটা দেখা যাক, 6 আছে 9 আছে 12 আছে, আমাকে চতুর্থ সমানুপাতিকটা চেয়েছে। তাহলে আমাদের নিয়মটা কি হয়, দ্বিতীয় গণিত তৃতীয় বাই আমাদের যেটা হয় সেটা হচ্ছে প্রথম, এই তো গল্প। তাহলে দেখা যাক 3 2 এর 6, 3 3 কে 9, 2 6 12, 6 3 যেটা চলে আসছে সেটা হচ্ছে 18 চলে আসছে। আমাদের চতুর্থ সমানুপাতিক যেটা দিয়ে আছে 14, তার মানে যেটা হবে সেটা হচ্ছে মিথ্যা হবে। চতুর্থ সমানুপাতির ক্ষেত্রে একদম 7 এর বেসিসে চলে যাচ্ছে, প্রথম গণিত চতুর্থ যা হবে দ্বিতীয় গণিত তৃতীয় তাই হবে। যদি ক্রমিক সমানুপাতি থাকে তখন আলাদা হবে, বি স্কোয়ার সমান এসি, মানে মাঝেরটা স্কোয়ার সমান প্রথমটা ইন্টু শেষটা। যেহেতু এখানে চতুর্থ সমানুপাতি চেয়েছে, নিশ্চয়ই ক্রমিক সমানুপাতি নয়, তাহলে আমাদের চতুর্থ পদটা সমান হবে দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম, আমাদের 18 হয়ে যাবে, তাই আমাদের এটা মিথ্যা হয়ে যাবে। চলো 3 এর দাগটা কি বলছে, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। একদম প্রয়োগে তোমাদের এই কথাটাই লেখা আছে, 3টা অসমরেখ যদি বিন্দু দিয়ে মাত্র একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব, তার মানে আমাদের 3 এর দাগেরটা হয়ে যাবে সত্য। চলো 4 এর দাগটা দেখা যাক, 5 থিটা। 4 এর দাগটা কি আছে, সাইন 5 থিটা সমান সাইন স্কোয়ার 13 প্লাস সাইন স্কোয়ার 77। এখানে থিটার ভ্যালু বার করতে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। সাইন 5 থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার 13 প্লাস সাইন স্কোয়ার 77টাকে করে দিচ্ছি 90 মাইনাস 13। তাহলে সাইন 5 থিটা সমান আমার যে জায়গাটা আসবে সাইন স্কোয়ার 13 প্লাস কস স্কোয়ার 13, কেন, সাইন অফ 90 মাইনাস থিটা পুরো কোণে আমাদের কি হয়, কস থিটা হয়। তাহলে এখানে আমাদের কি চলে আসছে, সাইন 5 থিটা ইকুয়াল টু এটার ভ্যালু চলে আসছে 1, কারণ 1 নম্বর মেইন সূত্র তো আমাদের ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে 1 এর ভ্যালুটা আমরা এবার করি, সাইন 5 থিটা সমান আমাদের যেটা আসবে সাইন 90 ডিগ্রি, তাহলে 5 থিটা সমান আমাদের আসবে 90, থিটা সমান আসবে আমাদের 90 বাই 5, 5 18 90, থিটার ভ্যালু 18 এবং এখানে থিটার ভ্যালু যেটা দেওয়া ছিল সেটাও 18 দেওয়া ছিল। তাহলে এই জায়গাটা যেটা হবে সেটা হচ্ছে সত্য হবে। তিনটাই তো মেন সূত্র ছিল বাবা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তিনটা মেন সূত্র মুখস্থ রাখো, এমন নয় যে স্যার ট্রিক্স বলবেন নি, স্যার ট্রিক্সে কিভাবে মনে রাখবো, আমি ভুলে যাই স্যার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ভাববো না ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা। বাবু এরকম কোনো ট্রিক্স মিক্সে কিছু হয় না, আমি আগে বলবো বাবু এস হয় তারপরে টি হয়, এস টি, এরকম ভাবে কোন রকম মনে রাখার দরকার, কত এরকম করে ট্রিক্স মনে রাখবে, একটা রিদিম ফলো করো, দেখবে নেক্সট বার যখন ভুল করবে আপসেই তোমার মনে হয়ে যাবে না আমি ভুল করছি। এরকম নয় আলফাবেটিক্যালি দেখে নিলাম প্রথমে এস আছে তারপরে টি আছে, তাহলে দেখো এস আগে হবে তারপরে টি হবে, এরকম করে কত মনে রাখবে। একটা সময় তুমি শিখছো যে সাইনের অপোজিট কোসেক, একটু সময় পুরোক্ষণে যে শিখছো তুমি সাইন কস হয় কস সাইন হয়, কত টাইম মনে রাখবে তোমরা, এরকম ভাবে সম্ভব নয় মনে রাখা, ঠিক আছে। একদম স্পেসিফিক সূত্র বাবু মুখস্থ করতে হবে তো মুখস্থ করতে হবে, এরকম ভাবে মনে রাখলে প্রথমে যখন একদম ত্রিকোণমিতিক অনুপাত শিখছো
প্রথমেই শিখছে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, মাথার মধ্যে ঢুকে গেল সাইন আর কোসেকের মধ্যে রিলেশন আছে। এই রিলেশনের চক্করে বাবু পড়নি, ওই রিলেশন অন্য কারোর সাথে, তারপরে দেখবে কিছুদিন পর রিলেশনে যুক্ত হয়ে গেছে, কিছুদিন পরে দেখবে সাইনের সাথে কসের রিলেশন আছে। তাহলে কার সাথে কার রিলেশন আছে এখনের সময় অন্তত এরকম বোঝা মুশকিল। আজ এর সাথে রিলেশন আছে, কার ওর সাথে রিলেশন আছে, সেই রকম ব্যাপারে একদম সূত্র আমরা ত্রিকোণমিতিক অনুপাতে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, তো ঠিক আছে ব্যাস, ওখানের জন্য একদম ক্লিয়ার ফরম্যাট। পুরোক্ষণ যখন যাবো সাইন অফ 90 - থিটা কস থিটা, ব্যাস ক্লিয়ার ফরম্যাট, এইরকম ভাবে মনে রাখো। ঠিক আছে, যখন আমি তোমাদের পুরোক্ষণ গুলো বলেছিলাম, যে আমি যখন দেখাচ্ছিলাম তোমাদের মনে করার চেষ্টা করে, এখানে অলের ঘর সবাই থাকতে পারে, এখানে সাইন থাকতে পারে, কোসেক থাকতে পারে, এখানে থাকতে পারে ট্যান থাকতে পারে, কট থাকতে পারে, এখানে থাকতে পারে কস থাকতে পারে, সেক থাকতে পারে, এরকম রিদিমে ওরা ফলো হচ্ছে আমাদের পুরোক্ষণে। সাইন অফ 90 - থিটা কস থিটা, কস অফ 90 - থিটা সাইন থিটা, ঠিক আছে মেনে নিলাম। যখন একদম ত্রিকোণমিতিক অনুপাত শিখেছি, অনন্যক ছিল একে অপরের, সাইন আর কোসেক অনন্যক ছিল, তাহলে ওই রকম রিদিম ভাবো কোনো রকম ভাবে নেই, সূত্র মুখস্থ করতে হবে, তো সূত্রগুলো সূত্রের মতো মুখস্থ করো। স্যার আমি গুলি ফেলছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হচ্ছে না, তোমাকে আমি শিখিয়ে দিলাম, দেখো প্রথমে এস হচ্ছে তারপরে টি হচ্ছে, তো ঠিক আছে মনে রেখে দিন। কত রকম সূত্র মনে রাখবে তোমরা, আগামীতে আরো অনেক কিছু জিনিস মনে রাখতে হবে, তাহলে অন্তত গোড়ার যে জায়গাগুলো সূত্রটাকে একটু সূত্রের মতো করে একটু মনে রাখি, তারপরে আগামীতে দেখবে যখন তুমি ভুল বলবে, ওটা দেখবে তোমার আসতেই মনের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে, যে এটা তো আমি ভুল বলছি, এইটা যেন চলে আসে। চলো 4-এরটা হয়ে গেল, এবার যেটা চলে আসবো আমরা 5-এরটা কি বলেছে, একটি ঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল এস হচ্ছে, কর্ণ হচ্ছে ডি, এস সমান 3D। একদম কি ঠিক কথা বলেছে না ভুল কথা বলেছে, আমরা একটু চেক করে নেবো যে কি বলতে চেয়েছে ও। একটি ঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল এস, আচ্ছা 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের কি হয়, সমগ্র তলের ক্ষেত্রফলে 6 × বাহু স্কয়ার, আমি 6a² দিয়ে দিচ্ছি। আচ্ছা কর্ণের দৈর্ঘ্য ডি, কর্ণের দৈর্ঘ্য ডি এর হচ্ছে বাহু রুট 3 হয়, কর্ণের দৈর্ঘ্য যদি আমাদের ঘনক হয় তাহলে বাহু রুট 3 হয়, এবং ঘনকের প্রতিটা তলের কর্ণের দৈর্ঘ্য যদি বলে তাহলে বাহু রুট 2 হয়। কেন বাহু রুট 2 হয়, কারণ ঘনকের প্রতিটা তল হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। তাহলে এই দুটার মধ্যে রিলেশন আমরা একটা জিনিস জানি, এস সমান 2d², এটা আমরা একটা জিনিস রিলেশন জানতাম, এস সমান 2d² হয়। এবার প্রশ্ন স্যার কি করে, এই d²টাকে যদি আমরা d² করি, তার মানে আলটিমেট 3a², এর সাথে 2 গুণ করে দাও, 2d² সমান 6a², যেটা ম্যাচ করছে কার সাথে, এস এর সাথে। আমরা এই রিলেশনটা জানতাম, এস সমান 2d², এখানে যেটা বলেছে এস সমান 3d, একদম যে গল্পটা বলেছে সেটা হচ্ছে মিথ্যা গল্প তোমাদেরকে বলা হয়েছে। চলো 5-এর দাগটা হলো। 6-এর দাগটা, পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্য সমান নাও হতে পারে, একদম রাইট অ্যান্সার। কারণ হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর সময় সকল দেখো এই জায়গাটা না তোমাদেরকে আমি বলছি, দেখো এটা তো সত্য হলো, দুটো জায়গা ভালো করে মনে রাখবে, তোমাদের এক ধারণা ক্রিয়েট হয়, পরে তোমরা আরেকই পাও। তোমাদের এক ধারণা ক্রিয়েট হয় মাথার মধ্যে যখন রাশিবিজ্ঞান তোমরা করো, কিন্তু তারপরে মানে আলাদাই লেভেল তোমাদের জায়গা ধারণাটা পরিবর্তন হতে থাকে। কিরকম, এই কোশ্চেনটার কথা ভাবো, যে পরিসংখ্যা বিভাজনে সংখ্যাগুরুর মান নির্ণয়ে সকল শ্রেণী দৈর্ঘ্য সমান নাও হতে পারে, একদম সত্য ঘটনা। কিন্তু তোমরা কি করেছিলে দেখো, এটা শুধু সংখ্যাগুরুর ক্ষেত্রে নয়, এটা আমার মধ্যমার ক্ষেত্রেও। তোমরা যখন মধ্যমার ক্ষেত্রে সূত্রটা জেনেছিলে, যে কি জেনেছিলে, যে মধ্যমা সমান l + n/2 - cf বাই এফ ইন্টু এইচ, এইচ এর ভ্যালু তোমরা কি নিয়েছিলে, যে এইচ এর ভ্যালু যে গ্যাপটা, তখন তোমরা কি প্রবলেমটা ফেস করছিলে, এবং তখন তোমাদের মধ্যে মাথায় কি ধারণা স্ট্রাইক করেছিল, সেই জায়গাটা আসি। মনে করো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এরকম একটা জায়গা আছে, 40 থেকে 50 এরকম একটা জায়গা আছে, এবং তোমাদের শ্রেণীর সীমানা কিছু না কিছু, এই পরিসংখ্যা কিছু না কিছু করে আছে। সাপোজ মনে করো এখানে আছে 2, 3, 4, 5, 6 মনে করো আছে। তোমাদের যখন রাশিবিজ্ঞান করছো তখন তোমাদের মাথার মধ্যে কি ধারণা এলো, যে এইচ মানে হচ্ছে আমাদের গ্যাপটা। তখন তোমরা ভাবছো যে স্যার এইচ মানে, স্যার আমরা এখান থেকে যেটা বুঝছি স্যার এইচ গ্যাপ 10 আছে, হ্যাঁ আমিও মানছি একদম রাইট আছে, কিন্তু তোমরা কি ভাবছো যে এখানেও 10 আছে, এখানেও 10 আছে, তোমরা সব 10 আছে, কোনো রকম টেনশন নাই, তাই আমাদের 10 হচ্ছে। কিন্তু এটা নয় বাবা, যেটা আমাদের মধ্যমা শ্রেণী তার গ্যাপটা শুধুমাত্র দেখতে হবে। যে সাপোজ মনে করো মধ্যমা শ্রেণী আমার এটা, তাহলে আমি এই দুটার মধ্যে গ্যাপ দেখবো, এমন নয় যে পুরা গ্যাপের সাথে আমি সমান করবো। এটা শুধুমাত্র কোথায় হয়, গড়ের ক্ষেত্রে যখন ক্রমবিচ্যুতি তোমরা গড় বার করো, প্রত্যক্ষ গড়, এই ক্রমবিচ্যুতি পদ্ধতি সরি যখন যৌগিক গড় বার করো, তখন ওই এইচটাকে মাস সবাইকার সমান হতে হবে। মধ্যমা এবং সংখ্যাগুরুর ক্ষেত্রে কোন রকম বাধ্যবাধকতা নেই যে আমাদের শ্রেণী দৈর্ঘ্যের যে জায়গাটা সেটা সমান হতে হবেই হবে।
এই জায়গাটা ধারণাগুলো ক্লিয়ার করো, নাহলে তোমরা ভাববে স্যার এইচ এর ভ্যালু 10, আমরা টেক্সট বইয়ে যত অঙ্ক করেছি সবাইকার এই সিরিজগুলো যে শ্রেণী দৈর্ঘ্যগুলো সেম ছিল, তাই আমাদের মাথার মধ্যেই তখন ঢুকে গেছিল যে আমাদের এই যে গ্যাপটা, সেই গ্যাপটা আমাদের কি হচ্ছে, সমান হতেই হবে। তারপরে যখন তুমি এই কোশ্চেন গুলো না ফেস করছো পরীক্ষার হলে, যখন এটা সত্য না মিথ্যা থাকছে, তুমি তখন এটাকে সত্য না করে তুমি তখন করছো মিথ্যা। কারণ আমি টেক্সট বইয়ে যতগুলো ম্যাথ দেখেছিলাম সেই ম্যাথগুলোর ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য সেম ছিল, তাই আমাদের ক্ষেত্রে মধ্যমা হয়েছিল। এই জায়গাটা মাথা থেকে বাড়ি বার করো। যখন যে জিনিসটা শিখবে যেন পুঙ্খানুপুঙ্খ শিখো, সেই জায়গার ক্ষেত্রে কোন কোন ব্যতিক্রমী জায়গাগুলো আছে, এটা বাদ দিয়েও কি কি হতে পারে, সেই জায়গাটার কথা মনে রাখো। মধ্যমা শ্রেণী কি সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণীর ক্ষেত্রে কি, যেটা সংখ্যাগুরু শ্রেণীটা তার গ্যাপটা দেখবো, বাকি কি গ্যাপ পড়ে আছে না আছে আমার জানার বিন্দু মাত্র ইচ্ছা নেই। এখানে গ্যাপ আমাদের 2ও হতে পারতো, এখানে 10 আছে মনে করো, 10 থেকে 25 আছে মনে করো, এখানে মনে করো 25 থেকে 30 আছে, এখানে মনে করো 0 থেকে 10 আছে, 10 থেকে 25 আছে, 25 থেকে 30 আছে। এবার এখানের ক্ষেত্রে তুমি কার মানে নিবে, তুমি মনে রাখবে মধ্যমা যে শ্রেণীটা তার যে গ্যাপটা, এমন নয় যে বাকিগুলো যেরকম ছিল। বুঝতে পেরেছো? এইচ এর ভ্যালু মধ্যমা এবং সংখ্যাগুরুর ক্ষেত্রে, যেটা মধ্যমা শ্রেণী কি যেটা সংখ্যাগুরু শ্রেণী, তার যে আমাদের গ্যাপটা সেটা হবে এইচ এর মান। মাথায় থাকবে, টেক্সট বইয়ে তোমাদের যে ম্যাথগুলো করানো হয়েছে সেই ম্যাথগুলোর কোনো ম্যাথেই এরকম ভাবে দেওয়া নেই, তাই তোমাদের ধারণা এক থাকবে। পরীক্ষার সময় যখন করবে তোমাদের ধারণা পুরো পরিবর্তন হবে। এমন নয় যে তোমরা ভুল জানো, তোমরা যেটা জানো সেটা সার্বিক ভাবে জানো। স্পেসিফিক ভাবে জানার জন্য মধ্যমা শ্রেণীর যেটা শ্রেণী দৈর্ঘ্য তার গ্যাপটা দেখতে হবে। সংখ্যাগুরুর ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি, যেটা আমাদের সংখ্যাগুরু শ্রেণী তার যে গ্যাপটা সেটা এইচ এর ভ্যালু হবে। এই ধারণাটা মাথার মধ্যে রেডি করে নাও। যদি তোমরা টেক্সট বইয়ের উপরে ফলো করে মানে ভলিউম 2 না করে এই কোশ্চেন গুলো যদি ফেস না করে পরীক্ষা দিতে যাও, তখনই তুমি এই জায়গাটা সত্য না করে মিথ্যা করতে। মনে হতো না যে স্যার আমরা শিখেছিলাম কি প্রত্যেকটা জায়গায় আমাদের শ্রেণী দৈর্ঘ্যগুলো সেম ছিল, তাহলে সেই জায়গার ক্ষেত্রে আমাদের যেহেতু দেখেছিলাম যে সমান ছিল, তাই আমরা স্যার এটা মিথ্যা করেছি স্যার। না, বেশি বেশি কোশ্চেনের সম্মুখীন হও, বেশি বেশি করে ভলিউম 2 করো বা আদার্স পা রুল করো, যাই করো, নতুন কোশ্চেনের সম্মুখীন হয়। এই কোশ্চেন গুলাই তোমাকে ডুবানোর জন্য যথেষ্ট, অন্য কিছু লাগবে না ডুবানোর জন্য। চলো এই জায়গাটা হলো সত্য। চলো পরের কোশ্চেনে চলে যাই, যেটা হচ্ছে চলে যাব আমি 4-এর দাগ থেকে শুরু করব। 4-এর দাগের র্যাকেটটা, তাহলে এটা হলো সূত্র। আশা করি তোমাদের এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারলাম। শুধুমাত্র ক্রমবিচ্যুতি যে পদ্ধতি ছিল সেখানে এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের প্রত্যেকটাকে সমান হতে হবে, না হলে আমরা ওই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমাদের যৌগিক গড় ফেলতে পারবো না, হয় কল্পিত ফেলবো না হলে প্রত্যক্ষ ফেলবো। বাকি মধ্যমা এবং সংখ্যাগুরু শ্রেণীর ক্ষেত্রে যা মান নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য যে প্রত্যেকটাই সমান হতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। এই ধারণাগুলো মাথায় রেখে আস্তে আস্তে তোমরা এগিয়ে যাও সামনের দিকে। চলো আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে 4-এর দাগটা চলে যাবো। চলো এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 4-এর দাগের 1 থেকে করাবো। কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট কি বলেছে, হ্রাসপ্রাপ্ত হয়ে একটা যন্ত্রের মূল্য 5 বছরে তার প্রাথমিক মূল্যের 1/2 হয়, তবে কত বছরে সেটা প্রাথমিক মূল্যের হচ্ছে আমাদের 1/4 অংশ হবে, যেটা হচ্ছে নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়েছে। তাহলে মনে করি সুদের হার R% এবং প্রাথমিক মূল্য আমি ধরে নিচ্ছি P টাকা, প্রাথমিক মূল্য P টাকা। এবার কত বছর পর, 5 বছর পর। আচ্ছা সুদের হার কি বলছে, 5% হারে হ্রাস পেয়েছে, লিখে দিই ব্যাস। তাহলে কি বলছে, প্রাথমিক মূল্য P টাকা। তাহলে 5 বছর পর, 5 বছর পর যন্ত্রের মূল্য হবে P × 1 - R/100, তার হোল টু দি পাওয়ার কত হবে, 5। এটা 5 বছর পর হবে। তাহলে অতএব এই যে 5 বছর পর 1 - R/100 তার হোল টু দি পাওয়ার 5 হয়েছে, সেটা কত হয়ে গেছে, প্রাথমিক মূল্যের 1/2 গুণ, মানে P/2। তাহলে 1 - R/100 তার হোল টু দি পাওয়ার 5 আমার সমান হয়ে গেছে কত, 1/2। ব্যাস, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিই। এবার কি বলছে, কত বছরে প্রাথমিক মূল্যের 1/4 অংশ হবে। তাহলে ধরে নিচ্ছি আবার, বা ধরি x বছর পর সেটি প্রাথমিক মূল্যের 1/4 অংশ হবে।
তাহলে এক্স বছর পর যন্ত্রের মূল্য কত হবে? এক্স বছর পর যন্ত্রের মূল্য যেটা হবে, এক্স বছর পর যন্ত্রের মূল্য পি টাকা ছিল, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এক্স, এই টাকাটা হবে। এক্স বছর পর এই টাকাটা হবে। এই টাকাটা কি? এই টাকাটা কি? পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এক্স, এই টাকাটাই হচ্ছে তোমার হচ্ছে পি বাই 4, তার 1/4 অংশ। এবার একটা কাজ করি, বা পি এ যদি ক্যান্সেল হয়, 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এক্স সমান যেটা হবে কত হয়ে যাবে? 1/4 হয়ে যাবে। চলো উপরটা একটু মুছছি, উপরটা একটু মুছছি, ব্যাস। এবার দেখো তো, বা এই পোর্শনটা কত আছে? 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এক্স, 1/4টাকে লিখতে পারি 1/2 তার হোল স্কয়ার, বা 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এক্স সমান 1 নম্বর ইকুয়েশন 1/2 এর মান কত ছিল? 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার 5 ছিল, আর বাইরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 2 পড়েছে। ভালো করে দেখো, 1/2 এর মানটা বস করালাম, 1/2 এর মানটা আমি বস করালাম 1 নম্বর সমীকরণে। এবার দেখো তাহলে, বা 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এক্স সমান কত আসবে? 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার পাই দুগুণে 10, তাহলে বাই এক্স সমান আমাদের কত আসবে? 10। এক্স সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 10। 10 বছর পরে ওই যে মূলধনটার আমাদের মূল্যটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের যে মেন যে টাকাটা ছিল তার 1/4 অংশ। চলো কমপ্লিট হলো। এটা আমাদের কি বলতো এন টু এন দিয়ে চক্রবৃদ্ধি সুদে ছিল। এন টু এন দিয়ে কত বছরে দ্বিগুণ হল, মানে এত বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, সেটা 2n বছরে যে অঙ্কটা ছিল সেটাকে একটু ঘুরিয়েছি, আর অন্য কিছু নাই। চলো 2 এর দাগটা দেখা যাক। কোন মূলধন নির্দিষ্ট সুদের হারে, এই দেখো 20 বছরে দ্বিগুণ হলে কত বছরে সেটা আবার 3 গুণ হবে। শর্ট ট্রিক্স আগে দেখেছি, তোমরা যেহেতু 2 নম্বরে পড়ছে একটু ভেঙে ভেঙেই করবে। যে মনে করি আসল পি টাকা, তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হবে আমাদের 2p টাকা, তাহলে এখান থেকে সুদ কত হয়ে যাবে? সুদ হচ্ছে 2p মাইনাস পি, যেটা হচ্ছে আমাদের পি টাকা। আচ্ছা 20 বছরের দ্বিগুণ হচ্ছে, তার মানে সময় ধারে কত? সময় হচ্ছে 20 বছর। এখান থেকে সুদের হারটা বার করলাম, তাহলে সুদের হার কত? সুদের হার কত? 100 ইন্টু সুদ বাই আসল ইন্টু সময়, মানে সুদের হার কত? 5%। এবার কি বলেছে? কত কি বলছে? কত একই সুদের হারে ওই মূলধন 3 গুণতে কত বছরে? ঠিক আছে, তাহলে এখন সুদ আসল কত হয়ে যাচ্ছে? 3 গুণ হচ্ছে, মানে সুদ আসল হয়ে যাচ্ছে 3p টাকা। আচ্ছা তাহলে সুদ আসল যদি 3p টাকা হয়, তাহলে সুদ কত হবে? সুদ এখন হবে 3p মাইনাস পি, যে টাকাটা হচ্ছে সেটা হচ্ছে 2p টাকা। তাহলে সময় সমান আমাদের কত? সময় সমান আমাদের কত? 100 ইন্টু আই, এর মান সুদ মানে পিটি, বাই যেটা হয় সেটা হচ্ছে পি ইন্টু আর, এর মান হচ্ছে 5, পি এ ক্যান্সেল, 5 20 100, তাহলে 20 দুগুণে যেটা আসছে সেটা হচ্ছে 40। তাহলে ওই যে মূলধনটা যেটা 20 বছরে দ্বিগুণ হচ্ছিল, সেটা 3 গুণ হতে সময় লাগবে আমাদের 40 বছর। 20 বছরে যেটা দ্বিগুণ হচ্ছিল সেটা সময় লাগবে যেটা 3 গুণ হতে, সেটা হচ্ছে 40 বছর। 2 নম্বরের কোশ্চেন এই স্টেপেই করবে। অন্য কোনো শর্ট ট্রিক্স আছে না? করবে না, লং ট্রিক্সে করবে। 2 নম্বর আছে, যেরকম দক্ষিণা বাবা সেরকম পূজা করবে, বুঝতে পারছো? 2 নম্বর দিয়েছে মানে সেরকম ভাবেই করতে হবে। চলো এপাশে আমি 3 এর দাগটা করে দিচ্ছি। 3 এর a/b সমান 2:3 আছে, ঠিক আছে। a/b সমান আমাদের ধরে নিচ্ছে 2:3 আছে, ঠিক আছে। b/c কত আছে? b/c আছে কত? 4:5। তো একটা কাজ করি, এটাকে 4 দ্বারা গুণ করি, এটাকে 3 দ্বারা গুণ করি। তাহলে 4 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8, 4 3 12, আর 3 দ্বারা গুণ করলে 3 4 12, 5 3 15। তাহলে b/c যেটা বেরাচ্ছে 8:12:15, অনুপাতটা এটা বেরাচ্ছে। এটাকে ডাইরেক্ট পুট করা যাবে না, ধরে নাও। যা ধরি a সমান 8k, b সমান 12k, c সমান আমাদের 15k। ডাইরেক্ট 8 12 15 পুট করা সম্ভব নয়, k নট ইকুয়াল টু 0 তোমরা লিখবে। তাহলে a স্কয়ার ইজ টু b স্কয়ার ইজ টু bc, এখানে যদি মানগুলো বস করে 8 8 কত আসছে? 64k স্কয়ার, একবার করে দিলাম 64k স্কয়ার ইজ টু 12 12 144k স্কয়ার ইজ টু bc এর ভ্যালু হচ্ছে 12, 12 15 কত? 180k স্কয়ার, 12 15 যেটা হবে সেটা হচ্ছে 180k স্কয়ার। ভালো করে বুঝো, 8 8 64k স্কয়ার, 12 12 144k স্কয়ার, আর 12 15 180k স্কয়ার, তার মানে আলটিমেট আসবে 64 ইজ টু 144 ইজ টু 180, ঠিক আছে। এবার দেখো কত খাবে? 16 দিয়ে কাটবে না, 4 দিয়ে কাটি। 4 16 64, 4 3 12 13 14, 4 6 24, 4 4 16 17 18, 4 5 20।
তাহলে 16:36:45 আর কাটাকাটি যাবে না, এটাই হবে অ্যান্সার 16:36:45। চলো 3-এর দাগটা কমপ্লিট করলাম। এবার যেটা হবে এ পাশে সেটা হচ্ছে আমি 4-এর দাগটা করাচ্ছি, দেখে নাও একটু ভালো করে। 4-এর দাগটা আমি পাশে করাচ্ছি। কি বলেছে, বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত, ঠিক আছে। x² - x সমান k × 2x - 1, k × 2x - 1, এইখানে বলছে বীজদ্বয় সমান হবে এবং বিপরীত চিহ্ন যুক্ত, ঠিক আছে ধরে নিচ্ছি। তাহলে বা x² - x, এইটা যদি এ পাশে আসে তাহলে -2kx, এটা যদি এ পাশে আসে তাহলে আলটিমেট +k = 0। একটু দ্বিঘাত সমীকরণ আকারে সাজিয়ে নাও। x² - 1 + 2k আসবে, 1 + 2k আসবে, বাইরে x + k = 0। দেখো বীজদ্বয় যদি সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হতে হয় তখন যে জায়গাটা হতে হবে সেটাকে b কে 0 হতে হবে। এবার প্রশ্ন স্যার কিভাবে, মনে করো সাপোজ x² + bx + c = 0 করছি, এর একটা বীজ আলফা আর একটা বীজ মনে করো -আলফা, বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত। এবার এদের মধ্যে যদি আমি যোগফল ফেলি তার মানে আলটিমেট আসবে -b/a, তাহলে 0 সমান আসবে আমাদের -b/a, তার মানে আলটিমেট যেটা আসবে সেটা হচ্ছে b = 0। তাহলে বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত তখন হবে যখন b = 0 হবে। তাহলে দেখো b = যদি 0 হয়ে যায়, b = 0 হয়ে গেলে তার মানে আলটিমেট 1 - 2k যেটা আছে b এর মান তো আলটিমেট এটা তো মাইনাস দিয়ে থাকবে, = 0, এটা প্লাস ছিল। তাহলে 2k সমান -1, k সমান আমাদের যেটা আসছে সেটা হচ্ছে -1/2, এই জায়গাটা তোমাদের চলে আসবে, ঠিক আছে। মনে রাখবে বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হতে গেলে আমাকে যেটা হতে হবে সেটা সমান b = 0, বীজদ্বয় অনন্য হতে গেলে আমাদের কি হয়, c = a হয়। এই কিছু কিছু স্পেসিফিক জায়গা তোমরা মনে রাখবে, প্রত্যেকটা সেটাই আমি এইরকম ম্যাথ কিছু না কিছু করে পাচ্ছি। তাহলে k এর ভ্যালু হয়ে গেল কত, k এর ভ্যালু হয়ে গেল আমাদের -1/2। চলো 4-এর দাগ করালাম। এবার যেটাতে করাবো সেটা হচ্ছে 5-এর দাগ। 5-এর দাগ দেখা যাক। ও কেন্দ্রীয় বৃত্ত, একটা আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত আছে, সেখানে আমাদের বলেছে আচ্ছা ছবি দিয়ে দিচ্ছে একটা, তাহলে আমিও ছবিটা আপাতত এঁকে দিই। ব্যাস এরকম একটা ছবি হবে, এখানে ও কেন্দ্রীয় বৃত্ত আছে, সেখানে আমাদের এস পি কিউ আর দিয়ে দিচ্ছে। আচ্ছা কার কার মান দিয়েছে দেখা যাক। QPS 70, QPS আচ্ছা এইটা পুরাটা বলেছে 70, ব্যাস মেনে নিলাম। আচ্ছা QSR 40, QSR আচ্ছা মেনে নিলাম এটা 40, ঠিক আছে। আমাকে যেটা বার করতে বলছে RQS, RQS তার মানে এখানে দাগটা দিতে হবে। এটা না ম্যাথটা কোনো জটিল কোনো ম্যাথ নয় বাবু। দেখো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান যদি সমান হয় তার মানে আলটিমেট কোণ QSR যা হবে, মানে QSR যা হবে RPQ ও তাই হবে, RPQ ও তাই হবে, QSR যা হবে RPQ ও তাই হবে। তার পুরাটা যদি 70 হয় তার মানে এই জায়গাটা আসবে 40, এই জায়গাটা আসবে 40, তাহলে আর বাকিটা পড়ে থাকবে কোনটা, এই জায়গাটা আসবে 30, এই তো গল্প। তাহলে এটা সমান আমাদের হয়ে গেল 40 ডিগ্রি। এবার একটা জায়গা বুঝো, কোন SPR যা হবে, SPR যা হবে SQR ও তাই হবে, SQR ও তাই হবে, যেটা হচ্ছে হবে আমাদের 30 ডিগ্রি। ভালো করে বুঝো, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, আমি মনে রাখতে বলি কোণ আর কোণগুলো সমান, তার মানে আলটিমেট এটা 40 যদি হয় তাহলে এটা 40, পুরাটা যেহেতু 70 ছিল এটা 30, তাহলে এটা 30 হলে এই বৃত্তচাপটার উপরে এই দাগটাকে নাই ভাবলে ভাবো না, তাহলে এটা 30 হলে দেখো এটা আমাদের 30 হয়ে যাচ্ছে, ব্যাস এই হচ্ছে অ্যান্সার। তাহলে আলটিমেট যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে 30 ডিগ্রি। 5-এরটা কমপ্লিট করলাম। এবার চলো 6-এরটা করি। 6-এরটা দেখো, 3টা ABC ছবি দিয়েছে, যেটা আলাদা আলাদা কেন্দ্রীয় বৃত্ত। মোটামুটি করেছি আমি, ব্যাস এইরকম ভাবে আছে। নাম দেওয়া আছে এটা A কেন্দ্রীয় বৃত্ত, এটা B কেন্দ্রীয় বৃত্ত, এটা C কেন্দ্রীয় বৃত্ত, দিয়ে AB BC C এর যার মান দিয়েছে আমি একটা কাজ করে আমি ধরে নিই, যে ধরি A কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ x, B কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ y, C কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ z। আচ্ছা তাহলে A কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ x, B কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ y, C কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ z। তার মানে দেখো এখানে AB এর মান 5 দেওয়া আছে, তার মানে আলটিমেট অতএব x + y এর ভ্যালু 5,
এবির ভ্যালু 5 মানে আলটিমেট এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 5, এটাকে 1 নম্বর দিয়ে দাও। বিসির ভ্যালু 7 আছে, বিসির ভ্যালু মানে কত ওয়াই জেড, তাহলে মানে ওয়াই প্লাস জেড সমান 7 হয়ে যাবে, কারণ বিসির ভ্যালু কত দেওয়া ছিল 7। আচ্ছা, এসির ভ্যালু দেওয়া আছে 6, এসি মানে এক্স প্লাস জেড সমান আমাদের যেটা হবে সেটা হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন দেওয়া আছে। আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত, তার মানে আলটিমেট আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আগে 1 যুক্ত 2 যুক্ত 3 করে পাই, তাহলে 1 যুক্ত 2 যুক্ত 3 করলে কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স, 7 5 12 6 চলে আসবে 18, তাহলে 2 ইন্টু যেটা চলে আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান চলে আসবে 18, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু যেটা চলে আসবে সেটা হচ্ছে 9। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু 9, তোমার দরকার কার ভ্যালু, এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু দরকার মানে যেখানে এক্স নাই সেটা বিয়োগ করবো, এইটা দেখো। তাহলে এই যে সমীকরণটাকে যদি 4 দিয়ে দিই, 4 বিযুক্ত যদি 2 করে দিই আমি, 4 বিযুক্ত যদি আমি 2 করে পাই করি, তাহলে 4 এর ভ্যালু কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বিযুক্ত 2 এর ভ্যালু কত বিযুক্ত ওয়াই বিযুক্ত জেড, তার মানে 9 মাইনাস 7, ওয়াই জেড কেটে গেল, তাহলে এক্স সমান আমাদের যেটা চলে এলো সেটা হচ্ছে 2, যেটা এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যেটা হয়ে গেল সেটা হচ্ছে হয়ে গেল 2 হয়ে গেল। চলো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে 7এরটা, 6এরটা মুছে দিলাম। যদি আমাদের বি চাইতো তাহলে ওয়াই এর মান চাইলে যেখানে এক্স আর জেড ছিল সেটা বিয়োগ করতাম, আর যদি সি চাইতো মানে জেড এর মান চাইতো যেটা এক্স ওয়াই ছিল আমরা সেই জায়গাটা আমরা বিয়োগ করতাম। চলো আমরা চলে যাচ্ছি এবারে 7এর অঙ্কে। এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল পি কিউ। আচ্ছা, এবিসি একটা ত্রিভুজ, এবিসি আমাদের একটা ত্রিভুজ যেটা বিসি বাহু সমান্তরাল আমাদের যে জায়গাটা দেওয়া আছে সেটা হচ্ছে পি কিউ দেওয়া আছে, ঠিক আছে, মেনে নিলাম। এপি বাই পিবি যেটা দেওয়া আছে, এপি বাই কি দেওয়া আছে পিবি সমান দেওয়া আছে 2/5, এপি বাই পিবি সমান 2/5, মানে দাগটা একটু উপরে উঠতে ছেড়ে দাও। আচ্ছা, আর কার মান দেওয়া আছে, সি এ সমান দেওয়া আছে সি এ সমান দেওয়া আছে কত, সি এ সমান দেওয়া আছে বা এসি সমান দেওয়া আছে কত, এসি সমান দেওয়া আছে 28 সেমি, যেখান থেকে এ কিউর মানটা দরকার। দেখো এ কিউর মানটা দরকার, একটু ভালো করে বুঝো, দেখো তোমরা বুঝতে পারবে। এসির ভ্যালু 28 আমি এখানে লিখছি, এসির ভ্যালু আমাদের হচ্ছে 28, যেটা হচ্ছে এ কিউর ভ্যালুটা আমাকে জিজ্ঞাসা করতে বলেছে। তাহলে পুরোটার ভ্যালু দিয়ে আছে, আমাকে এইটার ভ্যালু বার করতে বলেছে, তো সেই জায়গাটার থেকে আমি যেটা ফেলবো এটা বাই পুরাটা এর এপি বাই এবিটাকে দরকার, এপি বাই আমার এবিটাকে দরকার, এখান থেকে যেটা বার করতে হবে। এখানে জায়গাটা কি আছে, এখানে জায়গাটা আছে এপি বাই বিপি, তো একটা কাজ করি এটার থেকে 1 যদি যোগ করে দিই, এপি বাই পিবি যেটা দিয়ে আছে সেটা থেকে যদি আমি 1 যোগ করি তার মানে 2 এর 5 যুক্ত 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি আসবে এপি প্লাস বিপি বাই যেটা আসবে। আচ্ছা, একটা কাজ করি, আবার বাই আমাদের নিচটা চলে এলো, উপরটা দরকার, তাহলে আবার তো একবার ঘুরিয়ে দাও দিয়ে যোগ করো, তাহলে বা পিবি বাই এপি সমান আমাদের চলে এলো 5/2। এবার যোগটা করো, দেখো সুবিধা হবে, এবার যোগটা করো, কারণ আমাদের এপির মানটাকে রাখতে হবে, তার মানে আলটিমেট বিপি বাই এপি যুক্ত 1 সমান 5/2 যুক্ত 1। এবার আমরা এপিটাকে যদি লসাগু করি তার মানে আলটিমেট বিপি প্লাস এপি সমান এখানে আসবে 5 প্লাস 2/2 আসবে। চলো, বা বিপি প্লাস এপি মানে আলটিমেট এবির ভ্যালু হয়ে গেল, এবির ভ্যালু বাই এপির ভ্যালু সমান হচ্ছে 5/7/2, দুজনকেই ঘুরি দাও, এপি বাই এবি সমান হচ্ছে 2/7 হয়ে গেল। এবার যদি এটাকে থ্যালাসের উপপাদ্য ফেলি, এখানে লিখবে থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, সেখানে আমরা কি ফেলবো এপি বাই এবি, এপি বাই পুরাটা মানে আলটিমেট কি ফেলছি এপি বাই পুরাটা, উপরটা বাই পুরাটা, তাহলে সেম কেসের ক্ষেত্রে কি আসবে এ কিউ বাই পুরাটা, ব্যাস। তাহলে এপি বাই বিপির মান হচ্ছে আমাদের 2/7, এখানে কার ভ্যালু দিয়ে আছে এসির ভ্যালু 28, তার মানে এ কিউ বাই কত আছে 28, তাহলে এ কিউ সমান যেটা আসবে 2 গুণিত 28/7, 7 4 28, তাহলে 4 2 আমার যেটা আসবে সেটা হচ্ছে 8। যে ফরম্যাটে বলেছিল সেই ফরম্যাটে আমি সাজালাম, এসির ভ্যালু দেওয়া ছিল একিউ চেয়েছে, তার মানে আমি বুঝে গেলাম যে একিউ বাই এসি করতে হবে, তাই সেম স্ট্র্যাটেজি আমি এ পাশে এপি বাই এবিটা আমি আগে বার করে নিলাম, তারপরে করলাম, ঠিক আছে। চলো এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে 8এর দাগের অঙ্ক, 7এর দাগটা মুছে দিলাম। চলো, 8এর দাগটা কি বলেছে 25 ডিগ্রি
18 মিনিট যেটা আছে 42 সেকেন্ড, 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ড, এটাকে তোমাকে কিসে রেডিয়ানে প্রকাশ করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। চলো এটাকে প্রথম কথা আমি যেটাতে বার করব, প্রথম কথা যেটাতে আমি বার করব সেটা হচ্ছে তোমার পুরোটাকে ডিগ্রি বার করবো। তাহলে 25 প্লাস 18 বাই যেটাকে করবো মিনিটটাকে ডিগ্রি করতে গেলে 60 দ্বারা ভাগ, আর সেকেন্ডটাকে ডিগ্রি করতে গেলে আমাদেরকে 3600 দ্বারা ভাগ। ব্যাস এইটাকে আমাকে পুরোটা এখন আসবে ডিগ্রি। আচ্ছা 6 7 42, 6 6 36 মানে 600, আর বেশি কাটবো কি 6 দিয়ে কেটে দিই, 6 3 18, 6 10 60। ব্যাস এবার আমরা একটা কাজ করি, 600কে লসাগু করে দিই। ব্যাস ঠিক আছে, 600 আমরা লসাগু করে দিলাম। 25 দ্বারা করলে 25 আর 600 গুণ করলে 6 25 150, তার সাথে আরো দুটো যুক্ত 10-এর সাথে আমার এখানে কিসের অভাব, 60-এর অভাব, তাহলে 3 ছক 18 এইটা, আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে 7 হবে। এটা আমাদের হয়ে গেল ডিগ্রি। তার মানে আপাতত এটা আমাদের কি আসবে, 7 আসবে, এখান থেকে 8 আসবে, তারপর এখানে 1 আসবে, 1 আসবে, 5 আসবে। ব্যাস 1 5 1 8 7, 1 5 1 8 7 বাই যেটা আসবে সেটা হচ্ছে 600। ব্যাস এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে পাই বাই 180 দ্বারা গুণ করব। তাহলে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 1 5 1 5 1 8 7, 1 5 1 8 7 বাই 600 গণিত যেটা বেরাবে সেটা হচ্ছে পাই বাই 180, পাই বাই 180। তার মানে আমাদের বেরাবে 1 5 1 8 7 পাই বাই, এটা সি করে দিচ্ছি, পাই সি বাই আমাদের যেটা আসবে 2 3 0, 6 8 48 8, হাতে থেকে 4, 6 1 6 4 10। তাহলে আমাদের আলটিমেট যেটা বেরোলো কত, 1 5 1 8 7 পাই বাই 108, 3টা পরপর 0। এটা হয়ে গেল আমাদের রেডিয়ানে প্রকাশ। রেডিয়ানে প্রকাশের সময় আমাকে মাথায় রাখতে হবে পুরো পোর্শনটাকে যেমন ডিগ্রি আনায়। অনেকে যেটা ভুল করে একটু একটু করে আনতে চায়, একে আবার মিনিট করে দিয়ে যোগ করে, দিয়ে একে আবার ডিগ্রি করে দিয়ে যোগ করে, না একবারে করো, একবারে করো। মিনিটটাকে ডিগ্রি আনতে গেলে 60 দ্বারা ভাগ, সেকেন্ডটাকে ডিগ্রি আনতে গেলে 3600 দ্বারা ভাগ, একবারে করো। চলো এবার যেটা চলে যাব সেটা হচ্ছে তোমাদের 9-এর দাগটা। 9-এর দাগটা যেটাতে বলেছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। চলো 9-এর দাগটা চলে যায়। 1 + 4 sec স্কয়ার থিটা ইন্টু tan স্কয়ার থিটা। ব্যাস 1 + 4 sec স্কয়ার থিটা ইন্টু tan স্কয়ার থিটা তোমাকে বলেছে। একটা কাজ করি, একের জায়গায় লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার। দেখো প্রথম কথা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার ভ্যালু 1, তার হোল স্কয়ার মানে একই হবে, প্লাস 4 sec স্কয়ার থিটা ইন্টু আমাদের যেটা বলছি সেটা হচ্ছে tan স্কয়ার। তো এটাকে সূত্র ফেলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4 sec স্কয়ার থিটা tan স্কয়ার। ব্যাস এটা। তাহলে এখান থেকে আমাদের যে পোরশনটা আসবে sec টু দি পাওয়ার 4 থিটা, এটাই বিয়োগ করলে প্লাস 2 sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা, আর তারপরে যেটা আসবে সেটা হচ্ছে প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। ব্যাস এই জায়গাটা তোমার চলে আসবে, এই জায়গাটা তোমার চলে আসবে sec টু দি পাওয়ার 4 থিটা tan থিটা, এটাকে যদি বিয়োগ করি আমাদের 2 sec স্কয়ার, তাহলে এটা আমাদের দেখো একটা গুছিয়ে লিখছি, sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা প্লাস এই জায়গাটাকে লিখতে পারি tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে এই জায়গাটা আমাদের যেটা চলে এলো সেটা হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার। ব্যাস এটা হয়ে গেল পূর্ণবর্গ। আবার এটাকে অনেক সময় উত্তর মিলানোর জন্য sec স্কয়ার থিটাটাকে করতে পারি যে 1 + tan স্কয়ার থিটা। দেখো এটা তো পূর্ণবর্গ আকারে হয়ে গেছে, এবার যদি এটাকেও আরেকটু স্যার ভাঙবো স্যার, তাহলে উত্তর স্যার মিলছে না, উত্তর যদি তোমরা দেখো তাহলে মানে আলটিমেট এটাকে যদি sec স্কয়ার থিটাটাকে করতে পারি 1 + tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার, তারপরে ওরা আবার করেছে 1 + 2 tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার। ব্যাস এইরকমও অ্যান্সার থাকতে পারে, এরকম অ্যান্সার থাকতে পারে, কিংবা টেনটাকে সেকে করেও অ্যান্সার থাকতে পারে, কোনো অসুবিধা নাই। যেটা খুশি করবে, যেহেতু পূর্ণবর্গ আকারে প্রকাশ, এটা রাখতে পারো, এটা রাখতে পারো, সেকটাকে যেমন টেন করলে টেনটাকেও সেরকম সেকে করতে পারো, কোনো রকম সমস্যা নাই, যেটা খুশি সেটা রাখবে। চলো যেটাতে চলে যাব সেটা হচ্ছে 10-এর ম্যাথ। 9 দাগটা হয়ে গেল পূর্ণবর্গ আকারে প্রকাশ। এবার যেটাতে চলে যাব সেটা হচ্ছে 10-এর। দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, সমগ্রতলের ক্ষেত্রফল এস, উচ্চতা ভি, ব্যাসার্ধ আর হলে, আচ্ছা ঠিক আছে, তাহলে কি দিয়ে আছে, লম্ববৃত্তাকার চোঙের যেটা দিয়ে আছে, লম্ববৃত্তাকার চোঙের
ব্যাসার্ধ আর একক, আর উচ্চতা যেটা আছে সেটা হচ্ছে এইচ একক। তাহলে আয়তন যে জায়গাটা আছে, আয়তন ভি সমান যেটা হবে সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আরেকটা জায়গা কি দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, মানে একটা 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, যেটা অবশ্যই এখানে আয়তন ঘন একক, এখানে বর্গ একক অ্যাড করে দিবে। চলো, যেখানে এস সমান আমরা বার করতে পারি, তাহলে অতএব আমরা এস পোরশনটাকে তুলি। এস সমান 2 পাই আর এইচ ইন্টু আর প্লাস এইচ আছে, এইটাকে যা সাজানো সাজাতে হবে, যেখানে টুভি টুভি যা পারে দেওয়া আছে 2, এখানে একটা করে ভি এর মতো আকারে সাজিয়ে দিয়ে, তাহলে পাই আর স্কয়ার এইচ সাজিয়ে দিই। কি বাড়তি করেছি কি কম করেছি সেটা পরের গল্প। আর প্লাস এইচ আগে আপাতত ভি এর মতো ওকে দিয়ে দাও। এবার দেখো এখানে পাই ছিল একটা মিলে গেল, এখানে আর দেখো একটা ছিল, এখানে আর দুটা লাগিয়েছি, তো এখানে একটা আমি আর লাগাতে পারি, এখানে একটা আমি আর লাগাতে পারি। ঠিক আছে, পাই আর স্কয়ার এইচ লাগিয়েছি। দেখো ওখানে কি ছিল, 2 পাই আর ছিল, তার মানে আলটিমেট সরি এখানে 2 পাই আর ছিল, তো এস এর ভ্যালু তো 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে আমি কি করলাম, এখানে পাই আর স্কয়ার এইচ লাগিয়েছি, তার মানে দেখো একটা আর বাড়তি লাগিয়েছি, একটা এইচ বাড়তি লাগিয়েছি, তো আমি একটা কাজ করি, এখানে একটা এইচ দিয়ে দিই। ভালো করে দেখো, আমাদের এস এর ভ্যালু কত ছিল, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, তাহলে আমি একটা ইচ্ছা করে 2 পাই আর স্কয়ার এইচ দিয়ে দিয়েছি। এবার কি বাড়তি লিখেছি সেটা আমি নিজেই ভাগ করে দেবো। তাহলে দেখো আর এখানে একটা ছিল, আমি এখানে দুটা লিখেছি, একটা ভাগ করে দিলাম, এইচ থাকেইনি তবুও দিয়েছি, তো এইচ ভাগ করে দিলাম। এবার যেটা আছে এটার মানে কত, এটার মানে হচ্ছে ভি, তাহলে 2v ইন্টু একবার করি আর বাই আর এইচ, একবার করি এইচ বাই আর এইচ, তাহলে একটা হয়ে গেল 2v, যখন আর বাই আর এইচ তো 1 বাই এইচ, যখন এইচ বাই আর এইচ তখন হয়ে গেল 1 বাই আর। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে দিয়েছে 2v ইন্টু 1 বাই এইচ প্লাস 1 বাই আর, এটাই প্রমাণ করতে দিয়েছে। চলো 10-এর দাগটা করে দিলাম, এবার যেটাতে করাবো সেটা হচ্ছে 11 দাগ। 10-এর দাগটা হয়ে গেল, এবার যেটা হবে সেটা হচ্ছে 11। 6√3 সেমি ব্যাসার্ধের একটি কাঠের গোলক থেকে সর্ববৃহৎ যে ঘনক তৈরি করা যাবে তার সমগ্র তলের ক্ষেত্রফল। তার মানে আলটিমেট আমি যেটা করব সেটা হচ্ছে আমার একটা গোলক থাকবে, এই গোলক থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ঘনক করব। গোলক থেকে ঘনক করব মানে গোলকটার ব্যাস আর ঘনকটার কর্ণ সেম হবে। তাহলে আলটিমেট যেটা করছি, গোলকটির ব্যাসার্ধ কত দেওয়া আছে, গোলকটার ব্যাসার্ধ কত দিয়ে আছে, কোথায় হারিয়ে ফেললাম, গোলকটির ব্যাসার্ধ যেটা দিয়েছে 6√3 সেমি, এখান থেকে ব্যাসটা বার করলাম, ব্যাস সমান যেটা বেরাবে 12√3 সেমি। তাহলে অতএব ঘনকটির যেটা হবে কর্ণের দৈর্ঘ্য, ঘনকটা যেটা হবে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 12√3 সেমি। তাহলে ঘনকটার কর্ণের দৈর্ঘ্য আমাদের যেটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে 12√3 সেমি। ভালো করে বুঝো, কিন্তু এখানে আমাদের 6√3 ব্যাসার্ধের একটি কাঠের গোলক থেকে সর্ববৃহৎ ঘনক তৈরি করব, তার মানে আলটিমেট এর ব্যাসটা যেটা হবে সেটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এবার দেখা যাক তাহলে ঘনকটার বাহু কত হবে, ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত হবে। একটা জায়গা ভালো করে বুঝো, বাহু থেকে কর্ণ বার করতে গেলে আমরা কি করি, √3 দ্বারা গুণ করি, কারণ ঘনকের কর্ণের সূত্র কি, বাহু √3, কিন্তু কর্ণ থেকে বাহু আনতে গেলে √3 দ্বারা ভাগ করব, তাহলে সেই সাপেক্ষে আসবে 12√3 বাই √3, তার মানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 12 সেমি। ভালো করে বুঝো, বাহু থেকে কর্ণ বার করতে গেলে √3 দ্বারা গুণ করি, কর্ণ থেকে বাহু বার করতে গেলে √3 দ্বারা ভাগ করবো, তাহলে আলটিমেট যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে 12 সেমি। ঘনকটার বাহুর দৈর্ঘ্য সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল আমার যেটা হবে 6 ইন্টু বাহু স্কয়ার, তাহলে 6 ইন্টু 12 12 যেটা আছে 144, 4 6 24 4, 4 6 24 4, হাতে থেকে 2, 4 6 24, 25 26 6, হাতে থেকে 2, 6 কে 6 দিয়ে 8, ব্যাস এটাই তো চেয়েছে। 6√3 ব্যাসের কাঠের সর্ববৃহৎ যে ঘনক তৈরি করা যাবে তার সমগ্র তলের ক্ষেত্রফল যেটা বেরাবে সেটা হচ্ছে 6 ইন্টু বাহু স্কয়ার, বাহুর মান যেহেতু ছিল আমাদের 12, 12 স্কয়ার 144, তাহলে 6 ইন্টু বাহু স্কয়ার মানে 4 6 24 4, হাতে থেকে 2, 4 6 24, 25 26 6, হাতে থেকে 2, 6 কে 6 দিয়ে 8, ব্যাস এটা চলে আসবে আমাদের কত, এটা চলে আসবে সেমি স্কয়ার। চলো তাহলে আলটিমেট যেটা অ্যান্সার বেরোলো হচ্ছে 864 সেমি স্কয়ার। এবার যেটা করব সেটা হচ্ছে 12 দাগের ম্যাথ, 11 দাগটা হয়ে গেল, এবার যেটা চলে যাব সেটা হচ্ছে 12 দাগের ম্যাথ। চলো 12 দাগ কি বলেছে, প্রদত্ত বিভাজনের মধ্যে x দিয়েছে, f দিয়েছে,
এক্স দিয়েছে, পরিসংখ্যা এফ দিয়েছে। আচ্ছা, আমাকে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে মধ্যমা নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, আরেকটা লিখতে হবে ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর ক্রমযৌগিক আর এখানে পরিসংখ্যা, ব্যাস এটা লিখতে হবে। আচ্ছা 25, 26, 27, 28, 25 আছে, 26 আছে, 27 আছে, 28 আছে, ব্যাস 4, 6, 7, 5, 4, 6, 7, 5, তাহলে এখানে 4, 6, 4, 10, 10, 7, 17, 17, 5 যেটা আছে 7, 5, 12, 22, এটা হচ্ছে n এর মান। তাহলে n/2 কত? n/2 সমান 11। তাহলে কি লিখবো? 11 এর ঠিক বেশি, 11 এর ঠিক বেশি ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা কত হচ্ছে? 11 ঠিক বেশি ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা চলে আসছে কত? 17। 17। অতএব মধ্যমা তাহলে কত হবে? মধ্যমা হবে কত? মধ্যমা হবে হচ্ছে 27। তার ঘরে যেটা আছে এক্স এর ভ্যালু সেটা হবে মধ্যমা। তাহলে 11 ঠিক বেশি ক্ষুদ্রতর ক্রমযৌগিক 17, তাহলে মধ্যমা। এবার দেখো এটা তো এমনি বোঝা যাচ্ছে, দেখবে 6, 4, 10, মনে করো যোগফলটা যদি করি পরপর 4টা 25, তারপরে 6টা হচ্ছে 26, 7টা হচ্ছে 27, এরকম যদি লিখতে যাই তাহলে 6, 4, 10 আর 7, 5, 12, তাহলে 12 আর 10, 22 হচ্ছে, তার অর্ধেকের বেশি তো আমাদের মধ্যমা চলে যাবে। তার মানে আলটিমেট 11 নম্বর ঘরে তখন 27কেই পাবে। পরপরে যদি লেখা 11 নম্বর ঘরে 27কেই পাবে। এটা হচ্ছে সূত্র পদ্ধতিতে করে দিলাম। তাহলে এই সাপেক্ষে আমাদের মধ্যমাটা হয়ে গেল কত? 27। 4 দাগের পুরো ম্যাথ আমি তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। আশা করি তোমাদের প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝতে পেরেছো। কেমন লাগলো ভিডিওটা একটু তো কমেন্টে অবশ্যই জানাবে তোমরা, এটা তো আমি একদম আশা রাখছি। কেমন লাগলো সেটা জানাবে। কোন কোন পড়ছেন ভালো বেশি লেগেছে, যে অনেকগুলো আমি দাগ করেছি, কোন কোন জায়গাগুলো তোমার বেশি ভালো লেগেছে সেটা বলবে। তোমাদের যা অসুবিধা আমার সাথে যুক্ত হওয়ার জন্য আমার নাম্বার 9832934218। তোমাদের একটা ক্লাস আমি শুরু করতে চাই, আপাতত এখনো টাইম কিছু পাচ্ছি না। আপাতত তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা আমাকে মেসেজ করে রেখো, আমি জানিয়ে দেবো মোটামুটি কবে থেকে শুরু হবে বা শুরু হচ্ছে কবে থেকে সেটা আমি জানিয়ে দেবো। চলো তোমরা একটু বন্ধুদের মধ্যে নিজেদের মতো করে শেয়ার করে নিও। এগুলো তো আর নতুন করে কিছু বলা নেই। একটু অন্তত স্যারের পাশে থেকো, মাধ্যমিক পর্যন্ত একদম স্যারকে পুরো ফলো করো, দেখো নাম্বারটা কোন জায়গায় যে কোন, তারপরে তুমি বলবে যে স্যার হ্যাঁ ফোন করে, তখন যদি না উপকৃত তখন বলে দিবে যে স্যার একদম উপকৃত হলাম না। আর যদি ভালো লাগে অন্তত একটা তো কল করে বলবেই যে স্যার হ্যাঁ স্যার উপকৃত হয়েছে। চলো টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। চলো।